ভারতের বাজারে বড় বড় ব্রোকিং ফার্ম এবং বড় বড় এফআইআই এর যে সমস্ত শেয়ারের ওপর নজর, যেগুলো পাবলিকের নজরে আসেই না, এবং আজকের দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এদের দুর্দান্ত রেজাল্ট এবং বড় ব্রোকিং ফার্ম জেফরিজ, এদের বাছাই করা 3টি শেয়ার যেগুলো কনজিউমার সেক্টরের মধ্যে রয়েছে এবং যেগুলো প্রত্যেকেই ক্রিটিসাইজ করেন, মানে যেগুলো সবার পছন্দের নয়, এখন পছন্দের নয়, কিন্তু কিছুকাল আগে সবার পছন্দের ছিল, যেগুলো বাজারে মার্কেটের রাজা ছিল, লিডার, যারা বাজারকে দখল করে রাখতো। কিন্তু তাদের কম্পিটিশন বেড়ে যাওয়ার জন্য তাদের স্টকে গ্রোথ কম আসে, কোয়ার্টার রেজাল্টে ইফেক্ট পড়ে, নানাবিধ সমস্যা তৈরি হয়। জেফরিজের চুজ করা কনজিউমার সেক্টরের মধ্যে 3টি স্টকসের কথা বলবো, যেগুলো সবাই নাম চেনেন কিন্তু সেগুলোকে সবাই মানে ইগনোর করেন, কারণ বিকজ অফ নো রিটার্ন। একটা কমেন্ট্রি হিসাবে বা একটা শো পিস হিসাবে বলা যেতে পারে সেই সমস্ত স্টকসগুলোকে, যেগুলোর কোয়ার্টার রেজাল্ট খুব একটা এফেক্ট করে না। অনলি ইন্টারডে পসিবল, অনলি ট্রেডিং পসিবল, ইনভেস্টমেন্টের কথা কেউ ভাবেনি না। কিন্তু বড় বড় ব্লিক প্লেয়াররা, তারাই তো এখানে ইনভেস্টমেন্টের কথা ভাবছে। ওকে, সো আচ্ছা, এইটা হলো জেফরিজের কমেন্ট্রি। এইবার আমি যাব যে রিলায়েন্সের রেজাল্ট কি করেছে। রিলায়েন্সের রেজাল্ট যদি আমি লক্ষ্য করাই ওভারভিউতে, রিলায়েন্সের লক্ষ্য করুন প্রফিট এই কোয়ার্টারে প্রায় 30,681 কোটি টাকার মতো প্রফিট, যার মেন প্লেয়ার হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্ল্যাক রকের মিউচুয়াল ফান্ড লঞ্চ। এই সব কারণের জন্যই প্রায় 30,681 কোটি টাকা প্রফিট মার্জিন ইনক্রিজ হয়েছে। ওকে, সো আরও কিছু কিছু নিউজ এখানে যদি লক্ষ্য করি, লক্ষ্য বলতে রেভিনিউ ওয়াইজ একটু সাইডওয়েজ, বাট ওভারঅল প্রফিট, যেটা রিলায়েন্সের মেন কি ফোকাস, গ্রিন এনার্জি, 75,000 crore এনার্জি, গ্রিন এনার্জি রিটেল প্ল্যান্স, মানে যেটা স্মার্ট বাজার। এখানে দেখেন লেখা আছে রোজ 76.5% ইয়ার ওভার ইয়ার, ₹30,783 crore, এবিটা আপ 35.7%। ওকে, আর বাকি 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 এইগুলো। সো ওভারঅল রেভিনিউ হিসাবে ডাউন, বাট প্রফিট ওইটাই, যে নতুন নতুন প্ল্যানিং। জিও আর্নিং রাইজেস 24%। এই যে জিও সবার থেকে লুটছে রিলায়েন্স, মুকেশ আম্বানি। ওকে, সো সেই হিসাবে রিলায়েন্সের মোটামুটি Q1 রেজাল্ট, মার্কেট অর্থাৎ রিটেল বা এই মানে মাল বেচার ক্ষেত্রে রেভিনিউ ঠিকঠাক আসছে, বাট ক্রুড অয়েল, যেটা রিলায়েন্সের মেন ব্যবসা, অয়েলের দিকে একটু উইকনেস এটা দেখা যাচ্ছে। সো তাই জন্য তারা গ্রিন এনার্জি বা এই যে টেলিকম ইন্ডাস্ট্রি এদিকে বেশ নজর দিচ্ছে, তাদের ব্যবসা আস্তে আস্তে করে অন্য সেগমেন্টে করে যাচ্ছে। আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে এই বিষয়ে। ওকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপর এইচডিএফসিরও সেম, এইচডিএফসি 12.2% মতো প্রফিট গ্রোথ দেখিয়েছে, আগের বারের থেকে একটু কম, আর এইচডিএফসি 1:1 বোনাসও ইস্যু করেছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে একটা পজিটিভ ভাব বাজারে থাকবে। একটু দেখে নিই আইসিআইসিআই। দেখেন, কোয়ার্টার রেজাল্ট অতটা ফ্যাক্ট করে না, কি জানেন তো, বিষয়টা হচ্ছে এক কোয়ার্টার খারাপ করবে, এক কোয়ার্টার বেশি করবে। আমাদের সবসময় চার্টে ফোকাস করতে হবে, যে চার্ট কি বলছে। অনেক সময় দেখা যায় যে কোয়ার্টার রেজাল্ট ভালো করেছে, বাট কোনো না কোনোভাবে চার্ট নেগেটিভ থাকার জন্য চার্টে আমরা ডাউন সাইড দেখতে পাবো। সো প্রফিট ভালো করলেও সেখানে মার্কেটের এক্সপেক্ট অনুযায়ী না যদি হয়, তাহলে কিন্তু স্টক নেগেটিভে থাকবে বা নিচে আসবে। আর যদি মার্কেটের ক্ষেত্রে, অর্থাৎ মার্কেটের হিসাবে যদি পজিটিভ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভ। ওকে, মার্কেট কীভাবে নেয় সেটাকে লক্ষ্য করতে হবে। ওকে, আচ্ছা, এর হচ্ছে 3টে যে স্টক জেফরিজ চুজ করেছে। প্রথম হচ্ছে বরুণ ব্রেভারেজ। এবার বরুণ ব্রেভারেজ যে স্টকটা কোকাকোলা, পেপসি এগুলো ট্রান্সফার করে, অর্থাৎ সফট ড্রিঙ্ক। এবার মুকেশ আম্বানি, রিলায়েন্স, তারা কি করেছে, ক্যাম্পাকোলা লঞ্চ করে যাওয়ার জন্য এদের কম্পিটিশানে সস্তায় মুকেশ আম্বানি সেল করছে ক্যাম্পাকোলা। তো সেই ক্ষেত্রে বরুণ ব্রেভারেজের সেলস ডাউন হয়েছে, আর এখানে কম্পিটিশান বাড়ছে। আর একটা সাইডওয়েজ মোটাম, এক ইয়ারে নেগেটিভ রিটার্ন, পাস্ট ইয়ারে 22 মাইনাস রিটার্ন, বাট ওভারঅল একটা জোনের মধ্যে চলছে। আর এই বরুণ ব্রেভারেজের চার্টে ইএমএ সেটআপটাও হয়েছে, লক্ষ্য করবেন। যাদের ইএমএ সেটআপটা পড়ানো হয়েছে তারা লক্ষ্য করবেন বরুণ ব্রেভারেজে। আচ্ছা, 2 নম্বর তারা বলছে এশিয়ান পেন্ট। এবার এশিয়ান পেন্ট বা বরুণ ব্রেভারেজ, এই দুটো শেয়ারের এশিয়ান পেন্টের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু তো রয়েছে শেয়ারটা, আর বরুণ ব্রেভারেজের ক্ষেত্রে শেয়ারটা ফেয়ার ভ্যালুর মধ্যে নেই। শেয়ারটা একটা কি বলা যেতে পারে, যে 50%-এর, অর্থাৎ যে ফিবোনাচি তো 50% লেভেল তো রয়েছে,
আর সেক্ষেত্রে এই শেয়ারটা নিচে আসলে ওখানেও নিচে আসতে পারে, নিচে আসার পসিবিলিটিও বেশি আছে। তাদের মেন ভাবনা হচ্ছে এইটা যে তারা লং টার্ম ভাবছে, আমাদের মতো নয় যে আমরা 1-2 মাসের একটা, কেউ যদি ভাবি ট্রেডিংয়ের কথা, তাদের যদি লস হয় তারা ধরে থাকে এখন 4-5 মাস, তারপর প্রফিট হয় কি লস হয় তাদের মানে তাদের ডিফারেন্স মাইন্ডসেট, আমাদের মতো রিয়েল মাইন্ডসেট নয়, তাই জন্য তারা এই সমস্ত স্টক চুজ করে এবং এইখান থেকে তারা প্রফিট মার্জিন বার করতে পারে। ওকে, এইখানে টার্গেট তারা দিয়েছে 520 নয় 620 পর্যন্ত টার্গেট দিয়েছে বরুণ হোল্ড, এবং তাদের ভিউ আপকামিং যে 2-3টে কোয়ার্টার, সেই 2-3টে কোয়ার্টার তারা ওয়েট করবে এবং তাদের ভিউ হচ্ছে এইটা বরুণ বেভারেজ। এরপর হচ্ছে এশিয়ান পেন্টসের ক্ষেত্রেও এশিয়ান পেন্টস এক সময় রাজা ছিল এবং প্রত্যেকবার এশিয়ান পেন্টসের তারা এটা বলছে যে এশিয়ান পেন্টস এখন ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে। এই স্টকটার পিই রেশিও এবং যেটা দেখা যাচ্ছে যে এবিটা বা এক্সপেন্স বা প্রফিট মার্জিন, সেক্ষেত্রে ওভারঅল যে মানে ইন্ডিয়ার মধ্যে যে তারা মার্কেটিং করছে ওভারঅল তাদের পজিশনস ভালো পেন্টের ক্ষেত্রে। এরপর কারণ এদের ডাউন হওয়া একটাই কারণ, এদের কম্পিটিশনস অন্যান্য কোম্পানি নেরোলেক, বার্জার পেন্টস আরও যেগুলো নতুন নতুন আসছে তাদের আসার ফলে এদের একটু প্রফিট মার্জিন ডাউন হয়। বাট এরা যদি অন্য কোনো স্টেপস বিভিন্ন আরও নতুন নতুন প্রোডাক্ট এরা বার করার চেষ্টা করছে এবং রিসেন্টলি এরা টাই আপ করেছে একটা অন্য বড় কোম্পানির সঙ্গে, তো সেই ক্ষেত্রে জেফরিস এই সমস্ত স্টকসকে চুজ করেছে। ওকে, আর লাস্ট যে স্টকটা হিন্দুস্তান ইউনিলিভার। এবার হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে হিন্দুস্তান ইউনিলিভার এটাও কনজিউমার সেক্টরের স্টকস, এই স্টকটাও একটা নেগেটিভ রিটার্ন, নিফটি 50 থেকে 3টা স্টকই নেগেটিভ রিটার্নে রয়েছে। তো তাই জন্য এই সমস্ত স্টকে তারা পসিবিলিটিস খুঁজছে যে যেখানে রিটেলাররা নেই, যেখানে কারো নজর নেই, সেই স্টক থেকে তারা প্রফিট মার্জিন বার করবে। হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রেও এটা একটা এখনও প্রাইস অনেকটাই বেশি, তো সেই ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারের প্রাইসটা নিচে আসবে, তো সেক্ষেত্রে এটা তারা ডাউন থেকেই তারা পজিশন বানানোর চেষ্টা করছে। তো এটা এখনও যে প্রাইসে চলছে এখনও এক্সপেন্সিভ প্রাইস, এখনও ফেয়ার ভ্যালুর মধ্যে আসেনি, তো এই স্টকটাকেও তারা পিক আপ করেছে। তো ওভারঅল বলার মধ্যে এটা যে কনজিউমার সেক্টরের গ্রোথ পড়ে যাওয়ার একটাই কারণ যে আরবান সাইড অর্থাৎ শহরের সাইডেও খুব একটা এক্সপেন্স বা সবাই এখন ন্যাচারাল প্রোডাক্ট বা সবাই এখন একটু বলতে পারেন যে কেমিক্যাল বাদ দিয়ে একটু ঘরেরও তৈরি বা এই সমস্ত থেকে একটু বেশি করে আকৃষ্ট হওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এদের একটু প্রফিট মার্জিন ডাউন হচ্ছে কনজিউমারের, বা দিন দিন পপুলেশন বা কমিউনিটি ইনক্রিজ হলে এদের মার্জিন বাড়বে। তো সেক্ষেত্রে একটা পসিবিলিটিস যে এই সমস্ত স্টকে অনেকদিন ধরে কোনো রিটার্ন নেই, এগুলোর যে হয় না ব্যালেন্স শিট, সেগুলো অ্যানালাইসিস করে তাদের একটা মন্তব্য যে এই শেয়ারগুলোতে আপকামিং ডেজে একটা পসিবিলিটিস হতে পারে এবং এখানে লং টার্ম ভিউ রাখতে হবে। তারা শর্ট টার্মের প্লেয়ার নয়, তারা শর্ট টার্মের কথা ভাবে না, তারা এমন শেয়ার চুজ করে, যেমন আপনারা লক্ষ্য করবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে এসবিআই কন্ট্রা ফান্ড এমন শেয়ার চুজ করে যেগুলো আমাদের পছন্দ নয়, সেই সমস্ত স্টক থেকে রিটার্ন বার করার চেষ্টা করে। সো তাদের একটা চয়েসেস এবার তাদের একটা কমেন্ট্রি যে এই সমস্ত শেয়ার থেকেও রিটার্ন বার করা পসিবল। এবার অ্যাজ আ রিটেলার, অ্যাজ আ ইনভেস্টর আমাকেও ভাবতে হবে যে একটা বিজনেস মডেল আমাকে ভাবতে হবে যে আমি যদি ভাবি যে প্রত্যেকে এখন যেগুলো চর্চায় চলছে আর কি, সেগুলো চর্চাতে রয়েছে বলে সেই সমস্ত স্টকে একটা মোমেন্টাম দেখা যাচ্ছে, বাট কিছু সময় পর যখন সেগুলো চর্চা থেকে বাদ হয়ে যাবে তখন কিন্তু সেগুলো থেকে রিটার্ন পাওয়া যাবে না। বাট এই সমস্ত স্টক চর্চায় কিন্তু সব সময় আসে না, আর এগুলো কিন্তু বাজারে টিকে রয়েছে, তো এগুলোর জিরো হওয়ার পসিবিলিটি খুবই কম এবং ধীরে ধীরে হলে করেও এরা বাড়বে। ফর এক্সাম্পল যেমন এইচডিএফসি বা আইসিআইসিআই, এরা প্রথম যখন একটা কম প্রাইস ছিল বা কিছু সময় আগে এরাও একটা খুব চর্চায় ছিল। এই যে এইচডিএফসি, যদি আপনি এইচডিএফসি লক্ষ্য করেন তো কিছু সময় আগে এইচডিএফসির উপরও কমেন্ট্রি হয় যে স্টকটা চলবে না বা স্টকটা খুব রিটার্ন দেবে না, কিন্তু এইচডিএফসি লক্ষ্য করে নিজস্ব চার্টটাকে গত 3 বছর বা 5 বছরে এইচডিএফসি সাইডওয়েজ মোমেন্টাম দিতে দিতে কিন্তু এইচডিএফসি বেড়েছে। তো সেরকমই এই 3টে স্টকসের মধ্যেও সেরকম পসিবিলিটিস তারা দেখতে পাচ্ছে, তো সেই হিসেবে তারা কমেন্ট্রি করছে যে কোথাও না কোথাও এই সমস্ত স্টকের যে টিকে থাকার যে প্রবণতা এবং এদের যে মাল্টিপল বিজনেস মাল্টিপ্লিকেশান বা অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে টাই আপ বা নতুন কোনো প্রোডাক্ট ইনোভেশন বা লঞ্চ এদেরকেও আবার নতুন শীর্ষে তুলে দেবে, তো সেই হিসাবে এদেরকে চুজ করা তাদের। সো এই 3টে স্টকস, আর বাকি রিলায়েন্স, এইচডিএফসি, আইসিআইসিআই রেজাল্টটা 15% মতো ইনক্রিজ করেছে,
আর মোটামুটি ওভারঅল 10% দেখা যাচ্ছে। তো কনসলিডেট মানে ওই সেরকম একটা জাম্প দিতে পারেনি। তো ওভারঅল প্রফিট মার্জিন ঠিক। তো আইসিআইসিআই নেগেটিভ ভাব থাকতে পারে, বাকি এইচডিএফসি রিলায়েন্সে একটু পজিটিভ ভাব থাকবে, রিলায়েন্স একটু পজিটিভ ভাব অবশ্যই থাকবে। তো এই তিনটে স্টকস, এই তিনটে শেয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আমাদের ডেইলি বেসিস ইন্টারেস্ট স্টকস আমরা প্লে করি। আর এই তিনটে শেয়ারের বিষয়ে ডিটেলস আমি এই জন্য বললাম না, কারণ এগুলো হচ্ছে ব্রোকিং ফার্মের দ্বারা চুজ করা, আমার চুজ করা নয়। সো এটা মেনলি একটা ইনফরমেশন যে বড় বড় ব্রোকিং ফার্মরা, জেফ্রিজের আমি লক্ষ্য করি জেফ্রিজের কমেন্ট্রিগুলো, তারা যে হিসাবে অ্যানালাইসিস পেশ করে না, বাকি কোনো ব্রোকিং ফার্মের উপর আমার অতটা ভরসা হয় না। তো এদেরকে আমি চুজ করলাম। একটা আমার ভালো লাগে এদের রিসার্চ রিপোর্ট দেখতেও ভালো লাগে, এবং এদের যে লজিকটা আমার খুব সুন্দর লাগে। তো সেক্ষেত্রে এদেরকে চুজ করা। আর এই তিনটে শেয়ার দেখতে পারেন। ওকে, তো থ্যাংক ইউ অল।